খবর বাংলা। সারাদিনের খবর বাংলার খবরগুলি দেখে নেওয়া যাক এক নজরে। দক্ষিণ 24 পরগনায় ইঞ্জেকশনের ব্যবস্থা গঙ্গাসাগরে। দক্ষিণ 24 পরগনায় বিজ্ঞানে নতুন দিশা। রানীগঞ্জে কোলফিল্ড ট্রেড এক্সপো। আসানসোলে মুখ্যমন্ত্রীর জন্মদিনে মন্দিরে পুজো। দুর্গাপুরে চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগ। রানীগঞ্জে মুখ্যমন্ত্রীর জন্মদিনে মহিলা ফুটবল। অন্ডালে বিদ্যুতের দাবিতে কলিয়ারি বন্ধ করে বিক্ষোভ। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861। গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের হৃদরোগে আক্রান্ত হয়ে যাতে মৃত্যু না হয় তার জন্য অভিনব ব্যবস্থা গ্রহণ করলো এবারের স্বাস্থ্য দপ্তর। গঙ্গাসাগর মেলায় ভিন রাজ্য থেকে এসে যদি কেউ হৃদরোগে আক্রান্ত হয়, যার ঘণ্টাখানিকের মধ্যেই এই ইঞ্জেকশন দিলে অনেকটাই সুস্থ হয়ে উঠবেন পুণ্যার্থীরা। মূলত এই বহুমূল্যের ইঞ্জেকশনগুলি কোনো বড় হাসপাতাল অথবা কলকাতায় পাওয়া যেত। অনেক সময় দেখা গেছে ভিন রাজ্য থেকে আসা অনেক পুণ্যার্থী হৃদরোগে আক্রান্ত হলে তাদের বড় হাসপাতালে অথবা কলকাতায় নিয়ে যেতে যেতে অনেক সময় মৃত্যু হয়। তাই এবার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই বহু মূল্যের ইঞ্জেকশনগুলি পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা রাখছে গঙ্গাসাগর মেলা গ্রাউন্ডে, কাকদ্বীপ হাসপাতালে ও ডায়মন্ড হারবার হাসপাতালে। গঙ্গাসাগর মেলার জন্য 758 জন স্বাস্থ্যকর্মীকে বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে 100 জন মেডিকেল অফিসার থাকবেন। এছাড়াও অস্থায়ী 100 বেডের ও 5টি হাসপাতাল, মেলা গ্রাউন্ডে 5টি সিসিইউ বেড, জোকা থেকে গঙ্গাসাগর পর্যন্ত হাসপাতালগুলির 18টি বেডের মধ্যে 260টি বেড বরাদ্দ থাকবে পুণ্যার্থীদের জন্য। 75টি অ্যাম্বুলেন্স, অ্যাডভান্স লাইফ সাপোর্ট ও 102-এর 6টি অ্যাম্বুলেন্স বরাদ্দ হয়েছে। এমনকি পুণ্যার্থীদের জন্য টেলিমেডিসিনেরও ব্যবস্থা রাখা হয়েছে এবছর। গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয় সেজন্য সর্বদা প্রস্তুত রয়েছে স্বাস্থ্য দপ্তর। তো আমরা প্রথম থেকে এটা নিয়ে সজাগ যে হার্ট অ্যাটাকের জন্য গোল্ডেন পিরিয়ডে যে ইঞ্জেকশনটা দেওয়া হয় বা স্ট্রোকের জন্য যদি কোনো মেডিসিন লাগে, সেই মেডিসিনগুলো কিন্তু এবারে সাফিসিয়েন্ট পরিমাণে মেলাগ্রাউন্ড টেম্পোরারি হসপিটালে আমরা রাখছি, যাতে ওখান থেকে কোনো পেশেন্টকে কাকদ্বীপ এসডি হসপিটাল বা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে শিফট না করতে হয়। ওখানে আমরা তাই ট্রিটমেন্ট করব। গতবার ইনিশিয়ালি আমরা কিছুটা করেছিলাম, তাতেও বেশ সাফল্য পেয়েছিলাম। অন্তত 20 জন পেশেন্টকে আমরা ওখানেই সুস্থ করে দিতে পেরেছিলাম, একটি ছাড়া বাকি সব পেশেন্ট কিন্তু সুস্থ হয়ে গেছিলো। এবার কিন্তু ঠিকঠাক সাফিসিয়েন্ট পরিমাণে আমরা ওখানে রাখছি, যাতে কোনো রকম কোনো পেশেন্ট যদি হার্ট অ্যাটাক হয় তার গোল্ডেন পিরিয়ডের মধ্যে যে ইঞ্জেকশনটা আমরা দিই সেটা প্রভূত পরিমাণে ওখানে থাকবে। কোনো পেশেন্টকে হার্ট অ্যাটাক হয়েছে বা ব্রেনে স্ট্রোক হয়েছে বলে শিফট করতে হবে, এটা আশা করি এবারে হবে না। এটা কতক্ষণের মধ্যে দেওয়া যায়, মানে আপনাদের কাছে কতটা টাইম থাকলে আপনারা? অ্যাকচুয়ালি কয়েক ঘন্টার মধ্যে, 3 থেকে 4 ঘন্টার মধ্যে দিলে ভালো হয়। টেলিমেডিসিনের ব্যবস্থা এবারে আমরা রাখছি। গতবার আমরা শুরু করেছিলাম, খুব মোটামুটি ইনিশিয়াল স্টেজে ছিল। এবারে কিন্তু ফুল ফ্লেজেড আমরা নিউরোমেডিসিন আমরা চালু করছি। মেলাগ্রাউন্ড টেম্পোরারি হসপিটাল থেকে কলকাতার বিভিন্ন হসপিটালে যেখানে এক্সপার্টরা থাকবেন তাদের সঙ্গে আমরা কথা বলে ওখানেই ট্রিটমেন্টটা আমরা করে দেবো। এই ইঞ্জেকশনে তো যথেষ্ট ব্যয়বহুল, তবু আমরা এখানে প্রোভাইড করবো। আমরা স্বাস্থ্য দপ্তর থেকে পেয়েছি সাফিসিয়েন্ট পরিমাণে, সেই পরিমাণে আমরা কিন্তু। বাজার মূল্য কত? সাংবাদিক সম্মেলনে সবাইকে স্বাগত। আমরা 2024-এ পা দিয়েছি এবং সমস্ত রকম পরিষেবা স্বাস্থ্য সম্পর্কিত পরিষেবা নিয়ে আমরা সবাই তৈরি। আশা করছি এই বছর সাগরমেলাতে রেকর্ড সংখ্যক পুণ্যার্থী আসবেন এবং সবাইকে পরিষেবা দিতে আমরা যেভাবে অ্যারেঞ্জমেন্ট করেছি সেগুলো যেমন সাহেব বলে দিয়েছেন, টেম্পোরারি হসপিটাল থেকে বিভিন্ন ধরনের বেড, বিভিন্ন ধরনের অ্যাম্বুলেন্স সব কিছু রেডি আছে, বাফার জোন। তো আপনারা সবাই আসুন এবং আপনাদের পরিষেবা দিতে আমরা সবাই প্রস্তুত আছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে এসে আপনারা পুণ্য অর্জন করুন এবং সুস্থভাবে শান্তিভাবে আপনারা বাড়ি ফিরে যান, এই আশা রেখে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাই। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা, দক্ষিণ 24 পরগনা। মহাকাশ বিজ্ঞানে একের পর এক নজির গড়ছে ভারত। সফলভাবে চন্দ্রযান-3 উৎক্ষেপণের পর মহাকাশ বিজ্ঞানে নতুন দিশা দেখাচ্ছে ভারতের ইসরো।
আর সেই চন্দ্রযান 3 এর সফল উৎক্ষেপণের পর অনুপ্রেরণা নিয়ে এবার শিশু বয়স থেকে মহাকাশ সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত করার জন্য সর্বপ্রথম দক্ষিণ 24 পরগনা জেলায় এই রকেট বিজ্ঞানকে কাজে লাগিয়ে সফলভাবে জল দিয়ে রকেট উৎক্ষেপণ করে নজির গড়ল দক্ষিণ 24 পরগনার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। যে আমরা যদি কৃত্রিম উপায়ে তৈরি এই রকেটের একটা পশ্চাদমুখী বল সৃষ্টি করতে পারি, সেটার সাহায্যে আমাদের রকেটটা কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। সেটা আমরা কি করেছি, জল এবং বাতাসের সাহায্য নিয়েছি। আমরা বাতাসের চাপটা সৃষ্টি করেছি পাম্পার মেশিন দিয়ে। যে পাম্পার মেশিন দিয়ে ওই সাইকেলের টায়ারে হাওয়া দেওয়া হয় কিংবা ভ্যানের টায়ারে হাওয়া দেওয়া হয়। সেই হাওয়াটা দিয়ে আমরা জলের উপর প্রেসার সৃষ্টি করেছি, চাপ সৃষ্টি করেছি নিম্নমুখী, আর তার ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া স্বরূপ রকেটটা সামনের দিকে এগিয়ে গেছে। এই প্রযুক্তিটা আমরা কাজে লাগিয়েছি, এইগুলো ছাত্রছাত্রীদেরকে শিখিয়েছি, তারা হাতে কলমে নিজেরা বানিয়েছে এবং তারা খুব উৎসাহ পেয়েছে। আমরা এই উৎসাহটাই দিতে চেয়েছি ছাত্রছাত্রীদের মধ্যে, যে সুপ্ত যে মানসিকতা আছে, যে উদ্ভাবনী শক্তি আছে, সেটাকেই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের পরিকল্পনা আছে সারা বছর ধরে এইরকম বিভিন্ন ধরনের পরিকল্পনার মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করব। ছাত্রছাত্রীরা যাতে স্কুলমুখী হয়, শুধু পড়াশোনা নয়, পড়াশোনাটাকে কি করে আগ্রহী আকর্ষণীয় করে তোলা যায়, সেটাই আমাদের উদ্দেশ্য। শুধু এই নয়, আমাদের পাঠ্যসূচির মধ্যে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো আমরা বিভিন্ন TLM এর মাধ্যমে অথবা ছবির মাধ্যমে অথবা আমরা যে মানচিত্র অঙ্কন করি বা ছাত্রছাত্রীদেরকে দিয়েও বানাই, যাতে তারা উৎসাহ পায়। সেই কাজটা আমরা কিন্তু সারা বছর ধরে চালিয়ে যাচ্ছি এবং চালিয়েও যাব। খড়গপুর IITর অধ্যাপকের কাছ থেকে রকেট বিজ্ঞান সম্পর্কে জেনে ছাত্রছাত্রীদের মহাকাশ বিজ্ঞান ও রকেট বিজ্ঞান সম্পর্কিত তথ্য দিতে অভিনব ভাবনা ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের। শুক্রবার সকাল থেকে স্কুলের প্রাঙ্গণ সেজে উঠেছিল। ছাত্রছাত্রীরা একে একে ভিড় জমাচ্ছিল স্কুলের মাঠে। এরপর স্কুলের ছাত্রছাত্রীদের হাতে তৈরি করা চন্দ্রযান 3 এর রেপ্লিকা নিয়ে হাজির হয় স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা। জল এবং বাতাসকে একসঙ্গে নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগ করে সফলভাবে রকেট উৎক্ষেপণ করা হয়। মূলত স্কুল সূত্রে জানা গিয়েছে, শিশু বয়স থেকেই ছাত্রছাত্রীদের মনের মধ্যে মহাকাশ বিজ্ঞান ও মহাকাশ সম্পর্কে গবেষণার প্রতি আগ্রহ বাড়াতেই এমনই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুলের এমনই উদ্যোগে খুশি স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকারা। এই বিষয়ে ফলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর জানান, চন্দ্রযান 3 উৎক্ষেপণ হয়, যেটা আমরা স্মার্ট ক্লাসের সাহায্যে প্রত্যেক বাচ্চাকে দেখিয়েছিলাম। কিছু বাচ্চা আমাকে বলেছিল, স্যার আমরা যদি হাতে কলমে এটা করতে পারি কেমন হয়। তখন সেই মুহূর্তে আমি ওদেরকে বলেছিলাম, আমি তো এই মুহূর্তে এ সম্পর্কে কোনো খুব আমার জ্ঞান নেই বা একটু মানে জ্ঞানের অভাব আছে, বা আমি এই সম্পর্কে একটু জানি ভালো করে, জেনে তারপরে তোদেরকে বলব। এমন অবস্থায় আমার বেতানির যে ফাদার এভিনের সঙ্গে আমার হয় আলাপ হয়। চন্দ্রযান 3 নিয়ে আলোচনা হতে হতে উনি বললেন, আমার এক বন্ধু যে খড়গপুর IITর প্রফেসর, উনি আমাকে চন্দ্রযান 3 উৎক্ষেপণের বিষয়টা জানিয়েছেন এবং ওই প্রজেক্টটাকে কিভাবে বাস্তবে রূপদান করা যায় সে সম্পর্কে জানিয়েছে। আর আপনি যদি জানতে চান তাহলে একদিন বাচ্চাদের নিয়ে আসুন আমার বিদ্যালয়ে, আমি ডেট ঠিক করুন, ওই দিন আমি ওদেরকে শেখাবো আর কীভাবে এই চন্দ্রযান 3টা তৈরি করা যায় এবং কীভাবে এটাকে উৎক্ষেপণ করা যায় সে বিষয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করি। আপনাই আর কি আমার প্রজেক্টটা লঞ্চ করার চেষ্টা করি এবং বাচ্চারা প্রচণ্ডভাবে খুশি এবং তাদের মধ্যে খুশির জোয়ার, যেমন অভিভাবিকা মণ্ডলের মধ্যেও সেই খুশির জোয়ার, এবং তারা যে একটা যোগ্য স্কুলে আমার বাচ্চাকে ভর্তি করেছি সে বিষয়ে তাদের আর কোনো দ্বিধা রইল না আর কি। মানে বিগত দিনে আমরা টেলিস্কোপের মাধ্যমে বাচ্চাদেরকে আকাশের গ্রহ নক্ষত্র কোন জায়গায় আছে, সন্ধেবেলায় কিছু বাচ্চাকে আমরা পরের বাচ্চাকে আমরা দেখেছিলাম, সেটা দেখিয়েছি।
এই যে মহাকাশ নিয়ে ওদের একটা চিন্তা ভাবনা যে স্যার ওই যেটা আপনি বলেছিলেন সন্ধ্যা তারা, ওটা এবার পুজোর সময় যেটা পূব আকাশে দেখা যায়, তাহলে ওটা কি তারা? এটা ধ্রুব তারা স্যার আমি দেখেছি, খুব জল করে, খুব ভালো। এই যে ধারণাটা বা ওরা যে মহাকাশ নিয়ে ভাবছে বা দেখছে রাত্রিবেলা ছাদে উঠে, সত্যি আমাকে খুবই আপ্লুত করে যে আমার এই প্রচেষ্টা বৃথা যাচ্ছে না। ও আগামী দিনে মহাকাশ গবেষণায় যে এরা অংশগ্রহণ করবে না এ কথা কেউ বলতে পারবে না, এরাও করতে পারে। অ্যাজ এ ভারতীয় একজন স্কুলের প্রধান শিক্ষক হিসাবে এটা চাইব, বিশ্বের দরবারে ভারত যেন 1 নম্বরে থাকে মহাকাশ গবেষণায়। মহাকাশ গবেষণা বিজ্ঞানে ভারতের ঝুলিতে একের পর এক সাফল্য উঠে আসছে। মহাকাশ সম্পর্কে ছোটবেলা থেকে স্কুলের ছাত্রছাত্রীদের অবগত করার জন্য স্কুলের তরফ থেকে একাধিক অভিনব প্রয়াস নেওয়া হয়েছে। रिस्पॉन्स बहुत अच्छा दिख रहा है, क्योंकि बच्चों को देखते ही उनके मुंह में जो इंकरेजमेंट है, जो इंटरेस्ट है वो बढ़ गया है, वो हम देख सकते हैं। हो सकता है कि इन बच्चे जो है अभी जो अच्छी तरह कर रहे हैं वो आगे भी बहुत अच्छी तरह कई मशहूर प्रतियोगिता में भाग ले सकते हैं। फॉर एग्जाम्पल IIT खड़गपुर में हर साल नेशनल स्पेस साइंस चैलेंज होता है, NSSC होता है, तो इसमें तो BTech या MTech करने वाले इंजीनियर्स आते हैं वाटर रॉकेट लॉन्चिंग कॉम्पिटिशन के लिए। हमारे जो बच्चे हैं जो इंजीनियरिंग कर रहे हैं उनसे भी बेहतर रीति में बनाया है रॉकेट, और आशा करता है कि वो भी एक दिन उससे भी बहुत अच्छी तरह रॉकेट्स बनाए, और इतने छोटे उम्र में ये रॉकेट बनाने के लिए सीख लिया, तो श्योरली ये बड़े होते हुए मशहूर साइंटिस्ट हमारे देश के लिए बहुत अच्छी चीज़ें कर सकते हैं। এবার রকেট বিজ্ঞানকে আরও সহজভাবে জানার জন্য অভিনব উদ্যোগ নেওয়া হলো। কিভাবে নিউটনের তৃতীয় সূত্রকে কাজে লাগিয়ে এই ওয়াটার রকেট তৈরি করা যায় সেই সম্পর্কে আমরা স্কুলের ছাত্রছাত্রীদেরকে অবগত করি। এরপর স্কুলে দক্ষিণ 24 পরগনার ফলতা প্রান্তিক এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষজনেরা। কলকাতার বহু বেসরকারি নামি দামি স্কুলকে ইতিমধ্যে টেক্কা দিচ্ছে ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। স্কুলেরই 4র্থ শ্রেণীর ছাত্র বলে, রকেট বানানো শিখেছি, কিভাবে জল দিয়ে আর বায়ু দিয়ে রকেট আকাশে ওড়াতে হয় সেটা শিখেছি। সহযোগিতা করুন। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক এবং নস্কর মহাশয় আমাদের এই বিষয়ে অনেক সাহায্য করেছে। কী করে জল আর বাতাসের সাহায্যে রকেট উড়াতে হয় সেটা আমাদের হেড স্যার আমাদের শিখিয়েছে। নাম? আমার নাম অরিজিৎ সামন্ত। কোন ক্লাসে পড়েন? আমি 4র্থ শ্রেণীতে পড়ি। অরিজিৎ মন্ডলের রিপোর্ট, খবর বাংলা, দক্ষিণ 24 পরগনা। আজ রানীগঞ্জ চেম্বার অব কমার্স সংক্ষেপে RCCর সভাঘরে অনুষ্ঠিত হলো এক সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনের মুখ্য উদ্দেশ্য কোল্ডফিল্ড ট্রেড এক্সপো। আসুন আমরা শুনে নেব উপস্থিত ব্যক্তিত্বগণ এই এক্সপো নিয়ে কে কি বলছেন। तरफ से सभी को नई साल की शुभकामनाएं। जैसा कि आप हमारे मेयर जी ने कहा कि रानीगंज में पहली बार कोलफील्ड ट्रेड एक्सपो किया जा रहा है। इस ट्रेड एक्सपो का उद्देश्य सिर्फ एक ही है कि हमारे रानीगंज में कई मैन्युफैक्चरिंग यूनिट्स हैं, कई छोटे बिजनेस संस्थान हैं जिनको एक्सपोजर नहीं मिलता है। हम इस ट्रेड एक्सपो के माध्यम से आसपास के अंचल में उनको हम प्रमोट करना चाहते हैं, हमारे रानीगंज के बिज़नेस को हम बढ़ाना चाहते हैं। उसी मकसद से हम ये एक्सपो लगा रहे हैं। इस एक्सपो में हम हर तरह की इंडस्ट्री को टारगेट कर रहे हैं, चाहे वो ऑटोमोबाइल इंडस्ट्री हो, चाहे वो मैन्युफैक्चरिंग छोटा सा चनाचूर फैक्ट्री हो, चाहे वो कोई लेडीज़ लोग घर में केक क्यों ना बनाती हो, हम सबको प्रमोट करने की चेष्टा कर रहे हैं। और इसलिए हमने इस ट्रेड एक्सपो में लगभग 80 to 84 काउंटर्स है, जो कि आपको मिक्स काउंटर्स मिलेंगे, हर वैरायटी का प्रोडक्ट उपलब्ध रहेगा। और साथ ही साथ इंजॉयमेंट इंटरटेनमेंट के लिए हमारे यहाँ डेली एक कल्चरल प्रोग्राम होगा, डिफरेंट सब्जेक्ट पे रीजनल कल्चरल एक्टिविटीज़ रहेगी, ताकि जो भी लोग ट्रेड फेयर में आए वो कम से कम इंटरटेन भी हो,
साथ में हम खाने की व्यवस्था भी रख रहे हैं। बढ़िया से बढ़िया हम लोग कैटरर से बात किए हैं, बढ़िया से बढ़िया खाने की व्यवस्था उत्तम दामों में रहेगी, ताकि लोग आके खाने के साथ साथ मिठाइयों की दुकानें भी रहेगी, ताकि मिठाइयों का भी मज़ा ले पाए। तो ये बोला जाएगा कि ये ट्रेड एक्सपो एक मिक्स एक्सपो है और सभी तरह के उत्पादन यहाँ पे रहेंगे। अच्छा, लगभग किस के मतलब किन स्टॉल रहेंगे, क्या क्या चीज़, कितना स्टॉल रहेगा और किस तरह का स्टॉल रहेगा? जैसा कि मैंने आपको बताया, इसमें करीब करीब 80 से 84 स्टॉल्स रहेंगे। इसमें ऑटोमोबाइल इंडस्ट्री के जैसे गाड़ी के शोरूम से कुछ स्टॉल रहेंगे, बाइक के शोरूम के कुछ स्टॉल रहेंगे, कुछ मैन्युफैक्चरिंग यूनिट है, जैसे हमारे चेयरमैन साहब की मनपसंद मसाला है, श्याम एग्रो है, हनुमंता है, इनके मैन्युफैक्चरिंग प्रोडक्ट्स डिस्प्ले में रहेंगे। फिर कुछ मैन्युफैक्चरर है रानीगंज में जो चनाचूर बनाते हैं, उनके प्रोडक्ट्स रहेंगे। फिर हमारे पास हेल्थ मिशन हॉस्पिटल हुआ रानीगंज में, लोकल जो भी हॉस्पिटल्स है जो अपनी सेवाएं दे रही है, उनका काउंटर रहेगा। उसके बाद कुछ कपड़ों का काउंटर्स रहेगा, कुछ स्पेशल आइटम्स जो कि इस बेल्ट में कहीं नहीं बनता और सिर्फ रानीगंज में बनता है, जैसे कुछ हैंडीक्राफ्ट्स के आइटम भी रहेंगे। तो इस तरह से काफ़ी आइटम्स का स्टॉल लगाया जा रहा है, जो आपको स्टॉल लगने के बाद पूरी जानकारी मिल पाएगी। ऑनरेबल एमएलए श्री तापस बनर्जी जी, जो कि चेयरमैन के अड्डा के चेयरमैन भी है, मैं उनको बहुत बहुत धन्यवाद देना चाहता हूं, क्योंकि आज ये जो ट्रेड एक्सपो हम करने जा रहे हैं, उनके हेल्प बिना हम नहीं कर पाते। आज उनका हाथ हम लोग के ऊपर है, तब हमने इस ट्रेड एक्सपो की कल्पना की और हमें लगता है कि ये सक्सेस होगा। आज तापसदा के अंडर में रानीगंज का डेवलपमेंट हो रहा है, आने वाले समय में और भी होगा। हम यही चाहेंगे कि इसी तरह तापसदा हम लोग की एक्टिविटीज़ को हेल्प करे और हमें बढ़ावा दे। कि हम लोग का नाम है कोलफील्ड ट्रेड एक्सपो, नाम से ही पता चलता है कि हम लोग का मेन उद्देश्य जो है कोलफील्ड से संलग्न जो एरिया है, यहाँ पर जो भी उद्यमी है, जो भी मैन्युफैक्चरर है, इनके जो पदार्थ है, उनको जो फिनिश प्रोडक्ट है, जो गुड्स प्रोडक्ट मैन्युफैक्चर करते हैं, उनको प्रमोट करने का मेन उद्देश्य है। क्योंकि इन जो हमारे जो लोकल एरिया में जो भी मैन्युफैक्चरिंग है, इन लोग के पास सीमित संसाधन है। ये लोग लार्ज स्केल में कोई टीवी में ऐड नहीं दे सकते, ना बड़ा बड़ा विज्ञापन दे सकते। तो इन लोगों को एक प्लेटफॉर्म चेंबर ऑफ कॉमर्स के माध्यम से, एक ट्रेड एक्सपो के माध्यम से हम लोग प्रोवाइड करना चाह रहे हैं, जहाँ पर एक ही जगह पे, एक ही ग्राउंड में समस्त जो भी यूनिट का मैन्युफैक्चरिंग करते हैं वगैरह, और जो भी अपना प्रोडक्ट को बेचना चाहते हैं, वो अपना विज्ञापन एक जगह पे कर सकते हैं। और मैं चाहूँगा इसमें आप सब जो लोकल चैनल है, वोकल फॉर लोकल, तो आप लोग से भी एक आग्रह करना चाहूँगा कि बढ़ चढ़ के इसका विज्ञापन करें, ताकि हमारे जो भी यहाँ पे यूनिट है, जो भी एमएसएमई या फिर जो भी इंडस्ट्रियलिस्ट लोग का जो प्रोडक्ट है, उसको प्रमोट करने में सहयोग मिल सके। क्योंकि यहाँ पर वो अपने प्रोडक्ट का डिस्प्ले करेंगे, शोकेस करेंगे, प्लस प्रमोट करेंगे। एक कहावत है, जो फंडा है, मेन फंडा प्रमोशन का, जो दिखता है वो बिकता है। तो यहाँ पर हम लोग चाहेंगे कि सबको अपने अपने प्रोडक्ट लेके आए और प्रोडक्ट के बारे में आम जो अल्टीमेट कंज्यूमर है, जहाँ तक नीचे लेवल का, जहाँ जो कंज्यूम करते हैं, उन तक ये डायरेक्ट अप्रोच हो मैन्युफैक्चरिंग टू कंज्यूमर का, वो अपने प्रोडक्ट का डिस्प्ले करे, उसके बारे में विज्ञापन करे, ताकि उनका सेल का प्रमोशन हो। यही हम लोग का मेन उद्देश्य है। ये आपका 11 तारीख से 14 तारीख तक हम लोगों ने पहले सोचा था, किंतु जैसा आग्रह आ रहा है सबका कि इसको एक दिन और बढ़ाया जाए, तो हम लोगों ने डिसीजन लिया इसको 15 तारीख तक भी करेंगे। यहाँ गवर्नमेंट से भी हम लोगों ने वीडियो के माध्यम से भी आग्रह किया कि कुछ हमारे जो एक चैम्बर में हम लोगों ने कैंप लगाया था, भविष्य क्रेडिट कार्ड, उसमें काफ़ी लोगों ने अपना आवेदन दिया, किंतु उस दिन सीमित समय होने के कारण हम बहुत जन का आवेदन हम यहाँ पर नहीं हो पाया। तो हम लोग दोबारा आपके माध्यम से भी आग्रह किए थे कि जो लोग इस चीज़ का लाभ नहीं उठा पाए, वहाँ पर बीडीओ के साहब की तरफ से भी एक, बीडीओ ऑफिस की तरफ से भी एक काउंटर रहेगा। वहाँ पर अपने 5 लाख तक का लोन, जो कि सरकार का, राज्य सरकार का पॉलिसी है, छोटे मझारी उद्योग को प्रमोट करने के लिए, खुदरा को व्यापार को प्रमोट करने के लिए, तो उन सब चीज़ को भी लाभ उठा सकते हैं। तो मैं आग्रह करूंगा पुनः एक बार आपके माध्यम से कि समस्त रानीगंज वासी वहाँ आसपास के कोलफील्ड के नागरिक और कंज्यूमर से कि आइए इस ट्रेड फेयर में, यहाँ पर आके आप लाभ उठाएं, प्लस हमारे जो लोकल जो है मैन्युफैक्चरर है, उनको भी एक प्रोत्साहन दीजिए, ताकि उनको भी लग सके कि हम अपना सेल्स का प्रमोशन अपने सीमित संसाधनों के माध्यम से कर सकते हैं। पहली बार कॉमर्स की तरफ से एक ट्रेड फेयर लगाने का हम लोगों ने निश्चय किया है, जो कि 11 तारीख से राजवाड़ी मैदान में लगाया जा रहा है।
रानीगंज चेंबर ऑफ कॉमर्स एक ऐतिहासिक चेंबर है। 63 साल का हमारा इतिहास है। हम लोगों ने बड़ी मेहनत से चेंबर को इस मुकाम पे पहुंचाया है। रानीगंज चेंबर ऑफ कॉमर्स एक बहुत छोटी सी जगह पर है। यहाँ पर ट्रेड फेयर करने का प्रयास हम लोग पिछले 3-4 साल से कर रहे थे, लेकिन 2 साल कोरोना होने के कारण हम लोग 2 साल नहीं कर पाए थे। लास्ट ईयर से हम लोग चेष्टा कर रहे थे। इस साल हम लोग इसका बीड़ा उठाए हैं और कितना सफल होंगे ये तो आप लोग 11 तारीख और 12 तारीख को देख पाएंगे। हम लोगों ने अभी पिछले 4-5 सालों में ये चेष्टा किया कि हम उद्यमी तैयार करें, यंग इंटरप्रेन्योर को प्रमोट करें। इसी कड़ी में हम लोगों ने 2 साल पहले यंग इंटरप्रेन्योर अवार्ड किया था, जिसमें यहाँ के डीएम साहब और सीओ साहब ने यहाँ के यंग इंटरप्रेन्योर और लेडी इंटरप्रेन्योर को सम्मानित किया था। ट्रेड फेयर कहीं ना कहीं यही उद्देश्य हम लोग चाहते हैं कि यंग इंटरप्रेन्योर ट्रेड फेयर में आए और उद्यमी को देखे, यहाँ के स्टार्टअप को देखे, यहाँ की नई नई यूनिट को देखे और वो प्रोत्साहित होकर अपना उद्योग लगाए। हम चाहते हैं कि हमारे व्यवसायी वर्ग के बच्चे लोग नौकरी न करके उद्यमी बने और स्टार्टअप का शुरू करके 20, 30, 40, 50 लोगों को रोजगार दें। और इसी कड़ी में आगे बढ़ते हुए हम लोगों ने ये कदम उठा रहे हैं। और हम लोग ट्रेड फेयर का एक उल्टा पहलू ये भी है कि हम लोग उद्यमी चाहते हैं कि खूब उद्यमी आएँ और व्यापार करें, यहाँ पर इंडस्ट्री लगाएं और देश की इकोनॉमी में अपना हाथ बढ़ाएं। इस ट्रेड फेयर में हम लोगों ने इस इलाके के सभी बड़े और छोटे उद्यमी को और व्यवसाय में काम करने वाले लोगों, जो ट्रेडिंग कम्युनिटी है, सबको स्टॉल लगा रहे हैं वो लोग, और इससे लोगों को काफ़ी फ़ायदा होगा। जो लोग आएंगे ट्रेड फेयर में उनको इससे काफ़ी फ़ायदा होगा। और मैं अपील करता हूं कि जितने यंग इंटरप्रेन्योर हैं, जितने व्यवसायीगण हैं, जितने यहाँ पर लोग रहते हैं, सभी ट्रेड फेयर विजिट करने आए। हम लोग उनको आकर कुछ ना कुछ सीखना मिलेगा और उनको बहुत अच्छा लगेगा। मैं सबसे आह्वान करता हूं कि सब ट्रेड फेयर विजिट करने जरूर आए। धन्यवाद। चैम्बर के एग्जीक्यूटिव कमेटी को धन्यवाद देते हैं कि उन्होंने हमें यह ट्रेड फेयर लगाने का भार दिया। इसका नामकरण हम लोग किए हैं कोलफील्ड ट्रेड एक्सपो 2024। यह रानीगंज के राजबाड़ी मैदान में 11 तारीख से 14 तारीख तक लगने की बात थी। उसको हम लोग एक दिन एक्सटेंशन करने का सोच रहे हैं। और यह ट्रेड फेयर राजबाड़ी मैदान के लिए हम रानीगंज के एमएलए तपस बाबू को बहुत बहुत धन्यवाद देते हैं कि उनकी काफ़ी सहयोग से यह हम एक विशाल कार्यक्रम करने को जा रहे हैं। और मेरी रानीगंज के निवासियों से, आसपास के निवासियों से यह निवेदन है कि आप वह ट्रेड फेयर के मैदान में अवश्य एक बार आएँ, अपने पूरी परिवार को लेकर वहाँ आएँ और देखें कि यह पहला प्रयास हम लोग का कैसा रहा। धन्यवाद। फैक्ट्री है उसका भी तो माने उसमें भी लगने वाला नहीं, इसमें विमल जी बता देते हैं कि जो रॉ मटेरियल बनाती है वह कंपनी हम लोग के पास में नहीं है। जो फिनिश मटेरियल जैसे पैकिंग के संबंधित भी 3 कंपनी आ रही है। हाँ, और लाइफ स्टाइल में है, रियल इस्टेट में है हम लोग के पास में, और फिर नर्सरी भी है, और जो कि मैंने एंड प्रोडक्ट्स वाली कंपनी मैक्सिमम है। रॉ मटेरियल्स वाली कंपनी को अभी हमने टारगेट भी नहीं किया था इस साल। हम चाहते थे कि रानीगंज में जितनी भी मैन्युफैक्चरिंग यूनिट्स है उनको मेन प्रमोट किया जाए। राजेशेर रिपोर्ट, খবর বাংলা, রানীগঞ্জ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে মন্দিরে পুজো অর্চনা। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনে মেতেছেন রাজ্যের তৃণমূল কর্মী সমর্থকেরা। তারই মধ্যে আসানসোলের ডিশেরগড়ে ছিন্নমস্তা মন্দিরে সকাল থেকেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু সুস্থতা কামনা করে হোম যজ্ঞ পুজো অর্চনার আয়োজন করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ববৃন্দ। আজ 5ই জানুয়ারি মমতাবাজির জন্মদিন উপলক্ষে মমতাবাজি যাতে সুস্থ থাকে, ভালোভাবে লড়াই করতে পারে, সেই জন্য আমরা ছিন্নমস্তায় একটা যজ্ঞের আয়োজন করলাম এবং ডিসেম্বর মোড়ে কেক কাটার আয়োজন করেছি। সকাল থেকে আমরা একটা র্যালি করলাম পার্টি অফিস থেকে ছিন্নমস্তা মন্দির পর্যন্ত নদীঘাট। র্যালি করার পর আমরা মমতাবাজির নামে যজ্ঞ করছি যাতে ওনার শরীর সুস্থ থাকে, উনি যেন ভালোভাবে লড়াই করতে পারেন এবং আমরা ওনার সৈনিক আমরা জীবন প্রাণ দিয়ে 20টি সিটে যাতে উপহার দিতে পারি তার জন্য আমরা লড়াই করি।
এদিন পুজো শুরুর আগে একটি মিছিল বের করেন তৃণমূল কর্মী সমর্থকেরা। পুজো শেষে জন্মদিনে কেক কেটে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করেন তারা। তৃণমূল নেতৃত্ব যারা যেভাবে রাজ্যের মহিলাদের কথা মুখ্যমন্ত্রী চিন্তা করেছেন, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্পের সূচনা করেছেন, তাই সকল মহিলারা মিলে মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনার পূজা অর্চনা করছেন। আজকে আমাদের খুব খুশির দিন, সমগ্র পশ্চিম বাংলার মানুষের খুব খুশির দিন। আজকে আমাদের নেত্রী মাননীয়া মুখ্যমন্ত্রী জননেত্রী, যিনি আজকে পশ্চিমবাংলার উন্নয়নের কাণ্ডারি, আজ ওনার জন্মদিন। আজকের দিনে 1955 সালে উনি জন্মগ্রহণ করেছিলেন। তো সেই খুশিতে বাংলার মানুষ, আপামর বাংলার মানুষ থেকে পশ্চিমবাংলার মানুষ, আমরা সবাই মমতা ব্যানার্জির যে বার্থডে সেটাকে উদযাপন করছি। সকালে আমরা একটা বাইক র্যালি করেছিলাম, সেখান থেকে ছিন্নমস্তা মায়ের মন্দিরে যজ্ঞ করলাম, তার সুস্বাস্থ্য কামনা করলাম, ভগবানের কাছে প্রার্থনা করলাম কিন্তু এইভাবেই উনি বাংলাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান এবং আগামী দিনে যাতে ভারতবর্ষে উনি পথ দেখান, সেই জন্য মায়ের কাছে আমরা প্রেয়ার করলাম, আমরা আশীর্বাদ নিলাম। এরপর দেখছেন মানুষের উচ্ছ্বাস, যারা মহিলা বিশেষ করে যারা লক্ষ্মীর ভাণ্ডার পায়, যারা মমতা ব্যানার্জির কাছ থেকে সুবিধা সুযোগ পায়, মমতা ব্যানার্জি যারা ভালোবাসেন, তারা আজকে স্বতঃস্ফূর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্থডে কেক কাটলেন এবং সবাই মিলে আজকে এটা উদযাপন করলেন। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা, আসানসোল। চিকিৎসায় গাফলতির খবর বঙ্গের অলিতে গলিতে মুখরিত। এরকমই এক খবর দুর্গাপুর থেকে এলো। সপ্তাহ পেরোতে না পেরোতেই ফের একবার চিকিৎসায় গাফলতিতে মৃত্যুর অভিযোগ উঠল দুর্গাপুরের সরকারি মহকুমা হাসপাতাল বিধাননগরের বিরুদ্ধে। প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো শুক্রবার সকালে। সূত্রের খবর, মৃত প্রসূতির নাম চুমকি বাউরি, বয়স 27 বছর। পরিবার সূত্রের খবর, দুর্গাপুর স্টিল টাউনশিপের নাগার্জুন বস্তির বাসিন্দা চুমকি বাউরির প্রসব যন্ত্রণা নিয়ে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তার অপারেশন হয় এবং এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। মৃতার স্বামী জানান, হাসপাতালের তরফ থেকে অপারেশনের পর কন্যা সন্তান ভালো আছে বলে জানানো হলেও তার স্ত্রী কেমন আছে জানানো হয়নি। শুক্রবার সকালে তড়িঘড়ি তাকে ডেকে পাঠানো হয় এবং তার স্ত্রী মারা গেছেন বলে খবর। কোনো পরিষেবা পাইনি। আমাকে যেভাবে স্যাররা যেভাবে আমাকে মানে ব্যস্ত করলো আর কি, মরে যাওয়ার পর যে আমার যে অবস্থা, যে খুব কঠিন অবস্থা, সেই অবস্থায় আমাকে 3-4টে স্যার মিলে, 3-4টে যারা ফাঁড়ি স্যার মিলে আমাকে হ্যারাসমেন্ট করে বলছে তুমি হ্যান্ড ওভার নাও, বডিটা হ্যান্ড ওভার নাও। আমি বললাম স্যার আমি তো কিছু বুঝতেই পারলাম না, তার আগে বডিটা হ্যান্ড ওভার নেবো কীভাবে? বলে দেখুন আপনারা যদি চান যে ঝামেলা করবেন, এটা কিন্তু সরকারি ব্যাপার, তোমরা কিন্তু কেস খেয়ে যাবে। এইভাবে আমাদেরকে একটা ভয় দেখিয়ে তাড়াতাড়ি বডিটাকে হ্যান্ড ওভার করার চেষ্টা করলো। কে করলো এটা? এটা ওখানে যে স্যার ছিল প্লাস চিন্ময় বাবু, এই কাজটা খুব চিন্ময় বাবু ছিল। লিটন ফাড়ি জানি না। আপনারা পুলিশকে কেন ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন? আমরা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ ধরেছি কেন? আমরা তো গরিব মানুষ, আমরা তো অতটা পড়াশোনা জানি না। আমরা তো ডাক্তারবাবু যা বলে সেই হিসাবে চলি। এবার ডাক্তারবাবু যদি আমার পেশেন্ট যদি মারা যায় তাহলে পুলিশকে আগে কেন জানবো? আমি তো আগে জানবো যে আমার পেশেন্ট ক্রিটিক্যাল আছে। আমি কিছু হওয়ার আগে আমাকে স্যার এসে বলছি যে তুমি ফাঁড়িতে এসে দেখা করো। আমি তো বুঝতে পারলাম না স্যার কি হয়েছে। আমি বললাম কিছু স্যার মানে কি পুলিশ? যে কোনো স্যার বিজন ফাঁড়ি, বিধাননগর ফাঁড়ির কেউ ফোন করেছিল, আমাকে বলছে আমার সঙ্গে দেখা করুন। তো আমি বললাম যে আপনার সঙ্গে দেখা করবো, কি হয়েছে আপনি বলুন। তো বলছি যে তোমাকে বলা যাবে না, তুমি বিধাননগর দেওয়া হয়। শুধু তাই নয়, অভিযোগ পুলিশের উপস্থিতিতে তড়িঘড়ি তাকে স্ত্রীর মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য জোর জবরদস্তি করা হয়। এরপরেই নাগার্জুন বস্তি এলাকায় মৃতদেহ পৌঁছলে মৃতার পরিবারের লোকজনেরা ক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ, চিকিৎসার গাফলতির কারণে মৃত্যু হয়েছে প্রসূতির। ঘটনার প্রতিবাদে পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় মৃত পরিবারের লোকজনেরা। মৃতার পরিবারের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের গাফলতি ঢাকতে পুলিশের সাহায্য নিয়েছে। ঘটনার সম্পূর্ণ তদন্তের দাবি তুলে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা।
ইয়ে আছে আমাদের বডিটা নিয়ে আমাদের একটু অসুবিধা আছে যে আমরা কি হয়েছে আমরা জানতে চাই। আমাদেরকে কেন এভাবে বডি দেওয়া হলো এত তাড়াতাড়ি? আমরা কেন এত তাড়াতাড়ি পুলিশ কেন এলো আমার বাড়িতে? আর এত তাড়াতাড়ি তো কোনো বডি রিলিজ করা হয় না। কবে ভর্তি করেছিলেন? কালকে সকালবেলায় ভর্তি করা হয়েছিল। কি হয়েছিল? বাচ্চা, সিজারের বাচ্চা হয়েছিল। বাচ্চা ঠিক আছে, উনিও ভালো ছিলেন। তারপরে আমরা সব নিজের ঘরে আমি বাড়ি চলে এসেছিলাম। তারপরে আবার ভাইকে নাকি রাত 9টা সাড়ে 9টার সময় ফোন করেছিল যে এরকম অবস্থা। সেই জিনিসটা আমাদেরকে কাউকে বলে নাই যে এরকম কন্ডিশন আছে, তাহলে আমরা কিছু ব্যবস্থা করতাম। আমরা কেন জানাই নাই আমাদেরকে? কারা জোর করে বার করলো? জোর করে বার করেছে পুলিশে আর ডাক্তারে। যে ডাক্তার ইয়ে করেছে নিশ্চয় ওদের মধ্যে কোনো আলোচনা হয়েছে যে এই পেশেন্টের এই কন্ডিশন আছে, তো সেই কন্ডিশনটা আমাদেরকে কেন জানানো হয়নি? আমরা তাহলে ব্যবস্থা করতাম। আপনারা কখন জানলেন মারা গেছে? কখন জানিয়েছে? 9টা সাড়ে 9টার সময় নিয়ে তারপর পুলিশকে আপনারা কি হ্যাঁ, আমাকে হসপিটালে পর্যন্ত ডাকা হলো যে হসপিটালে আসো। আমাদেরকে তো ডাইরেক্টলি কথা আমি ঘর থেকে হসপিটালে গেলাম, হসপিটাল থেকে আবার এখানে এলাম। তাহলে আমি যখন হসপিটালে গেলাম বলছি নিয়ে চলে গেছে মানে কি? এত তাড়াতাড়ি কি করে বডিটা ইয়ে হয়ে যায়? কোথায় নিয়ে বাড়িতে নিয়ে চলে এসেছে। এটা আমি প্রথমে গেছি হসপিটালে। হ্যাঁ, ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। কাঞ্চনের রিপোর্ট, খবর বাংলা, দুর্গাপুর। মহিলারা আজ কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্তের প্রহরাই হোক বা খেলার ময়দানে সমানভাবে লড়াই করছেন মহিলারা। সব ক্ষেত্রেই মহিলাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই অনুপ্রেরণায় পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ ব্লকের জেমারি পঞ্চায়েতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হলো এক দিবসীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা। জেকে নগরের বারিক ময়দানে অনুষ্ঠিত হয় এই ফুটবল প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীগঞ্জ ব্লকের ভিডিও, নিমচা ফাঁড়ির আইসি, জেমারি পঞ্চায়েত প্রধান এবং দলীয় কর্মীরা। প্রতিযোগিতা শুরুর আগে মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জোড়া ফুলের কেক কেটে একে অপরকে খাইয়ে উদ্বোধন করা হয় এই প্রতিযোগিতা। এই খেলায় রানীগঞ্জ, মেজিয়া, কাজরা সহ বিভিন্ন অঞ্চল থেকে মোট 8টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ে শেষ খেলাটি কাজরা পরাশকোল কলিয়ারি ও আসানসোল কানলা সঙ্গে মুখোমুখি হয়। এই খেলায় কাজরা জয়ী হলেও পরাজয় হয় আসানসোল কানলার। সর্বশেষে দুই দলের খেলোয়াড়কে একটি করে ট্রফি দিয়ে সম্মানিত করা হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে বাড়ি ময়দানে। আমরা তাদেরকেও শুভেচ্ছা জানাবো যে তারা যেন আরও এগিয়ে যায়। আমাদের মহিলা তো কোনো জায়গাতে আজ পিছিয়ে নেই। আমরা সবার আগে উপরে আরও যেন উঠতে পারে মহিলারা, সেই শুভকামনাই আমরা জানাবো এবং তাদেরকে আরও এগিয়ে যাওয়ার জন্য যার মধ্যে আমরা সবগুলো জানা নেই যে কারা কারা এসছেন, কোন কোন দল এখানে উপস্থিত হয়েছেন, সেগুলো আমাদের জানা নেই। তবে আমরা জেনে যাব এবং তারা যেন আরও ভালো করে খেলে এবং আগামী দিনে আরও যেন বাড়ি ময়দানে আমরা আরও বেশি করে দলকে নিয়ে এসে খেলাতে পারি এবং জেকে নগরে আরও যেন মহিলা টিম আমাদের এদেরকে দেখেও তৈরি হতে পারে। তারা যেন খুব উঁচু উঁচু পোস্টে গিয়ে খেলাটা করে। সমীরের রিপোর্ট, খবর বাংলা, রানীগঞ্জ। অন্ডালে সিদুলি কলিয়ারি এলাকায় বিদ্যুতের দাবিতে কলিয়ারি বন্ধ করে বিক্ষোভ দেখালো এলাকার স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সকাল 8টা থেকে কলিয়ারি চত্বরে বিক্ষোভ দেখাতে আসেন এলাকার বহু পুরুষ ও মহিলারা। স্থানীয়দের দাবি, বেশ কিছুদিন ধরে কলিয়ারি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন ইসিএল কর্তৃপক্ষ, আর সেই কারণে সমস্যায় পড়ছেন বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে ছেলে মেয়েদের লেখাপড়ায় সমস্যা হচ্ছে বলে জানান এক বিক্ষোভকারী মহিলা। কারেন্টটা এক সপ্তাহ ধরে কারেন্ট নেই। কারেন্টের জন্য ছেলে মেয়ে পড়াশোনার অসুবিধা হচ্ছে, কারেন্টের জন্য বাড়িতেও অসুবিধা হচ্ছে, ঘরের সমস্ত কাজ খারাপ হচ্ছে। তারপর এইদিকে আমাদের জলেরও কষ্ট, জল পাচ্ছি না, জলের জন্য জল খাওয়ার জন্য জল পাওয়া যাচ্ছে না, কুয়োতে জল থাকে না। তারপরে সাই রাতে আমরা যে চান করি, সে চান করে জলটা আমরা পাম্প চলছে না, জল না হলে আমরা চান করা অসুবিধা, কাপড়টা সবই অসুবিধা, জলটা একদম নাই, জল পাচ্ছি না। স্থানীয় বাসিন্দা স্বপন বাউরি জানান, आज हिट मीटिंग रखा गया है। उसका मेन उद्देश्य है कि हम लोग का सक्तुरिया घेराव है और 8 तारीख को हैंगर स्ट्राइक यानी भूख हड़ताल है। भूख हड़ताल पर जाने पर मजबूर कर दिया ये मैनेजमेंट सरकार। आज मोटा मोटी 4 से 5 साल तक 1300 फाइल पड़ा हुआ है, डेथ केस, लैंड लूजर का, बिना कोई प्रॉब्लम का ये फाइल जाकर पड़ा हुआ है। सोच कर देखिए उस परिवार को क्या होगा जिन परिवार का
देख कर गए हैं लोग, उन परिवार का भरण पोषण कैसे चलेगा। গত এক সপ্তাহ ধরে এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই, তাই অবিলম্বে এলাকায় বিদ্যুৎ সংযোগ করতে তাদের এই বিক্ষোভ। বিক্ষোভের জেরে সকাল 8টা থেকে খনির উৎপাদন বন্ধ করা হয়। অবশেষে 10টা পর্যন্ত বিক্ষোভ চলার পর কলিয়ারি কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন স্থানীয় বাসিন্দারা। उस ध्वस्त से बचाने के लिए आज देखा हमने 12 सूत्री मांग है, जिसमें 1300 लोगों का डिपेंडेंट जो अनुकंपा के आधार पर जिन्हें काम मिलना चाहिए, जिनके घर के परिवार के लोग, जिनके पिताजी हो, जिनका हस्बैंड हो, पति हो, यहाँ पर काम करते करते डेथ कर गए, उनको 1300 लोग ऐसे बाकी हैं जिनको अनुकंपा के आधार पर नौकरी मिलना चाहिए, वो नहीं मिला है। ये लज्जाजनक बात है, ये लज्जाजनक बात है। हम लोग पीट मीटिंग कर रहे हैं, पीट मीटिंग से लोगों में आक्रोश आना चाहिए। ये पीट मीटिंग जो मैनेजमेंट के लोग हैं उनके प्रति कुछ भी रवैया अपनाने के लिए तैयार होना चाहिए, कुछ भी, क्योंकि जो लोग जिनका परिवार चला गया काम करते करते, जिनका परिवार चला गया यहाँ पर काम करते करते, जिनका पति चला गया है, जिनका पिता चला गया है, जिनका और कोई रिश्तेदार चला गया है, वो अपना अधिकार के लिए आज वंचित है। आज दिल्ली की सरकार, भारतीय जनता पार्टी की सरकार उसी तरह के काम कर रही है ऐसी संस्थाओं को ध्वस्त करने के। অন্যদিকে কলিয়ারির ম্যানেজার একে চৌধুরী জানান যে কলিয়ারি এলাকায় যে সকল বাসিন্দারা আজ বিক্ষোভে এসেছিলেন তারা অধিকাংশই বহিরাগত। इलीगल ऑक्युपाइड बहुत ज़्यादा हो गया। हमारा एक तो वर्कर है, 100 इलीगल है, और बिजली का मिसयूज करता है, इलीगल हीटर जलाता है, इलीगल कलर यूज करता है, जिसका मेरे ट्रांसफार्मर पर लोड बहुत ज़्यादा है। जो संसाधन है मेरे पास उसमें जल गैस ट्रांसफार्मर से बनने के लिए दिए हैं, वो 1 सप्ताह का समय लिया है। 1 सप्ताह का अंदर उम्मीद है दे देगा। अभी तक मेरे पास कोई सब्स्टिट्यूट ट्रांसफार्मर नहीं है। সোমনাথ মুখার্জি রিপোর্ট, খবর বাংলা, অন্ডাল। খবর বাংলা, খবরের খবরদারি। শুভরাত্রি।